নমস্কার, সন্ধ্যে ৭টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। এই বাংলাতেই ফের বাঙালির ওপরে কোপ। হ্যাঁ, ভাঙড়ে এক অবাঙালি ম্যানেজারের কোপে বাঙালি শ্রমিকরা, যা জানা যাচ্ছে যে বাঙালি শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। কেন ছাঁটাই করা হচ্ছে, কেন এই অবাঙালি ম্যানেজার কবে জয়েন করেছেন, কেন তাদের এত এই অবাঙালি ম্যানেজারের এই বাঙালি শ্রমিকদের উপরে এত রাগ যে ছাঁটাই করা হচ্ছে, সরাসরি কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কথা বলবো কল্যাণ। একেবারেই অয়নদা জানিয়ে রাখি, এই ভাঙড় নলমুড়ি সংলগ্ন এলাকায় একটি জুতোর কারখানা রয়েছে। আর সেই কারখানাতেই কিন্তু বিগত 6 মাস আগে এক অবাঙালি ম্যানেজার তিনি জয়েন করে। তারপরেই থেকেই কিন্তু ধীরে ধীরে যে সমস্ত বাঙালি শ্রমিকরা রয়েছে তাদের ওপর প্রেশার করা হচ্ছে এবং একে একে কিন্তু তাদেরকে ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে সামনে এনে যে সমস্ত অন্যান্য শ্রমিকরা রয়েছে তারা আজকের কারখানার গেটের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এবং তারই পাশাপাশি বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনাও ছড়িয়ে পড়ে। অবাঙালি ম্যানেজারের কি বক্তব্য কিছু জানা যাচ্ছে? কারখানা কর্তৃপক্ষ কি বলছে? একেবারেই আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই যে গেট রয়েছে সেই গেট ভেদ করে কোনোভাবেই তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে যে সমস্ত অন্যান্য যে সমস্ত আধিকারিকরা রয়েছে ওই কারখানার, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা পরিষ্কারভাবে জানাচ্ছে যে বিষয়টি একেবারেই যেভাবে তুলে ধরা হচ্ছে সেই বিষয়টি নয়। তবে কি ঘটনা ঘটেছে সেই নিয়ে কারখানার অভ্যন্তরীণ বিষয়, তারা ভিতরে সেটি তদন্ত করবে। তবে যে ঘটনা নিয়ে সাধারণ যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা যে বিক্ষোভ দেখাচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেভাবে এই বাংলাতেই বাঙালি শ্রমিক হিসাবে তাদেরকে যদি বার করা হয় সেটা অত্যন্ত নিন্দনীয় বলে এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু সেটা জানাচ্ছে। তবে যে অভিযোগ, বড়সড় অভিযোগ করছেন শ্রমিকরা, তারা বলছেন যে উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে কর্মী আনা হবে, শ্রমিক আনা হবে, আর বাঙালিদেরকে খেতিয়ে দেওয়া হবে। কি বলছেন শ্রমিকরা, দেখুন। বাঙালি ছেলে বলতে চলবে না, ঠিক আছে? বাঙালি ছেলে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজের মর্জি মতো চালাবে কামটা, ঠিক আছে? ও নিজের মর্জি মতো চালাবে। এখানে বলছে বাঙালি ছেলে হটাও, বিহারি ছেলে নিয়ে আসো, এইভাবে ছেলেকে কাজ থেকে বাদ দিচ্ছে। হ্যাঁ, বাঙালি ছেলে চলবে না ওনার কাছে, এই হচ্ছে বিষয়। এবং প্রত্যেক দিন হার দিন আমাদের ছেলেদের সঙ্গে বাঙালি ছেলেদের এখানে অপব্যবহার করছে, গলা ধাক্কান দিচ্ছে। এ কেমন ব্যবহার? এটা হচ্ছে আমাদের ওয়াসা কোম্পানির জিএম। এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি 8-9 মাস মতন কাজ করছি। হঠাৎ এটা আসলো, আসার পরে শ্রীবাস্তব বলে এই ছেলে চলবে না, আমার 24 ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নিয়েছে। হ্যাঁ, বাঙালি হওয়ার জন্য আমার চাবি কেড়ে নিয়েছে। বাঙালি ছেলে চলবে না, না। এখন আমি কাজ চাই, ওকে এখান থেকে তাড়িয়ে দিলে আমরা সবাই খুশি। যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে, যদি প্রমাণিত হয়, এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে। প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব। কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, সব ধরনের মানুষ মিলে। ফলে আমরা বিষয়টাকে তদন্ত করি, পরবর্তী পদক্ষেপ আমরা নেব এবং সেটা আপনাদেরকে জানাবো। বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। আজকে কোর্টে তোলা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন স্বামী, তার স্ত্রী এখানে এজলাসে, ছেলেও এখানে। স্বামী জীবন কৃষ্ণ সাহা ছেলেকে জড়িয়ে ধরে আদর করলেন, কেঁদে ফেললেন, চুমু খেলেন, আর কাঠগড়ায় দাঁড়িয়ে আবার পেছন ফিরে চোখের জল মুছলেন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কোথাও কি সিম্প্যাথি জোগাড় করার চেষ্টা? দেখো, সোমবার দিন তাকে গ্রেপ্তার করে যখন বাড়ি থেকে বার করে আনা হয়েছিল তখন ছিল দুপুর বেলা 12:30, এবং আজকে ঠিক 12:40, মাঝে প্রায় 5 দিন কেটে গিয়েছে। 12:40 যখন তাকে এজলাসে নিয়ে আসা হলো, এজলাসে ঠিক কাঠগড়ার পাশেই ছিলেন তার স্ত্রী এবং তার ছোট্ট এক রত্তি ছেলে। তার বয়স 3.5-4 বছর বয়স। এবং ছেলেকে দেখে আদর করার সাথে সাথে তার চোখ থেকে জল বেরিয়ে এলো এবং কাঠগড়ায় উঠে কার্যত মুখ লুকিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। এবং সেই জায়গাতে প্রাথমিকভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে ছেলেকে দেখে কোথাও গিয়ে সে তো ভেঙে পড়ছে। ওকে, তারপর আরও একটা দিক যেটা রয়েছে যে আদালতে এইভাবে তিনি কেঁদে ফেললেন, সেখানে কোথাও গিয়ে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছেন যে তার পরিবার রয়েছে, তার আত্মীয়রা রয়েছে। কারণ তিনি বারবার আমাদের সংবাদ মাধ্যমের সামনে দাবি করছেন যে তিনি এই সঙ্গে যুক্ত নন। এই জায়গায় গিয়ে কোথাও গিয়ে আদালত কক্ষে
একটা অন্যরকম ছবি সাময়িকভাবে 1 থেকে 2 মিনিটের একটা সাময়িক এই ধরনের একটা বেশ। ছবি আজকে আদালতে ধরা পড়েছে, আদালত কক্ষের একদম ভেতরে, যেখানে চোখ থেকে জল পড়তে কিন্তু দেখা তার গিয়েছে। 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত, আটকানো গেল না নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। ভাইরাল ভিডিও, ভাইরাল অডিও, এই সমস্ত কিছুকে একেবারে জীবন কৃষ্ণ সাহার এখন ভয়ঙ্কর কঠিন অবস্থা, ইডির হাতিয়ার। জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যবসা, শেয়ারে লগ্নি। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য গড়েন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন, মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন, আলুর ব্যবসায় বিনিয়োগ করেন। অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন। ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার বেশি লেনদেন হয়েছে। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা, কোনো রকম তথ্য প্রমাণ নাই। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি। স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে। তদন্ত সহযোগিতা করব। জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং। ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে জীবন কৃষ্ণের কথোপকথনের প্রমাণ রয়েছে এই রেকর্ডিংগুলিতে। বিধায়ক গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চাইছেন এক চাকরি প্রার্থী। আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললাম, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না না, এটা অনেক কিছু বানাবে এখন, আমরা তো এভেলেবল, অনেক কিছুই বানাবে। একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না না, এটা অনেক কিছু বানাবে এখন, আমরা তো এভেলেবল, অনেক কিছুই বানাবে। ইডির আগে সিবিআই গ্রেপ্তার করেছিল বড়োয়ার বিধায়ককে। সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেনসিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে। এতে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে। চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে। ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ। 2 বছর আগে সিবিআই যখন জীবন কৃষ্ণের বাড়ি যায়, তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক। পুকুরে নেমে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। সোমবার বাড়িতে ইডি হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেন জীবন কৃষ্ণ। এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। বিধায়কের যদিও দাবি তিনি পুকুরে ফোন ফেলেননি। আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। দাদা মোবাইল কেন ছুড়লেন? নিউজ 18 বাংলা। ওদলাবাড়িতে জাল ওয়ারিশন সার্টিফিকেট এবং পঞ্চায়েত প্রধানের সই জাল করে একের পর এক জাল সার্টিফিকেট ইস্যু। আর কাঠগড়ায় উপপ্রধান, পঞ্চায়েত প্রধানের সই জাল, পঞ্চায়েত অফিসেরও নকলশীল মোহর। অভিযোগ এগুলোকে কাজে লাগিয়ে বের করা হয়েছে একের পর এক জাল ওয়ারিশন সার্টিফিকেট। অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের বিরুদ্ধে। জলপাইগুড়ির মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি, এখানকার বাসিন্দা আনারুল ইসলাম। তাঁর দাবি উত্তরাধিকার সূত্রে দাদুর জমি নিজের নামে করতে চান। এর জন্য কথা বলেন তারই পরিচিত আলিউল ইসলামের সঙ্গে, যিনি একটি সাইবার ক্যাফে চালান। এরপর তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের সঙ্গে যোগাযোগ করেন আলিউল। অভিযোগ ওয়ারিশন সার্টিফিকেটের জন্য 12,000 টাকা নেন তৃণমূল নেতা। কয়েকদিনের মধ্যে আনারুলের হাতে সার্টিফিকেট তুলে দেন, কিন্তু তাতে কোনো মেমো নাম্বার ছিল না। এর জন্য আলিউলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে যান আনারুল। অভিযোগ তখনই ধরা পড়ে জালিয়াতি। দেখা যায় প্রধানের সইটাই জাল। যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না, মিসিং ছিল, এর জন্য তাদের বাধ্য হয়ে আমাদের অফিসে আসতে হয়। এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি, ফরম্যাটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল।
ওয়ারিশন সার্টিফিকেট জালিয়াতি। মাল থানায় অভিযোগ জানান ওদলাবাড়ি পঞ্চায়েতের প্রধান। ধরা পড়ে আনারুল এবং আলিউল। আমি লেখাপড়া নাই, আমি ওই ভাইকে জিম্মা দিয়েছি। ওকে আমি একটা সই করার জন্য 3,000 টাকা করে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 12,000 টাকা দিয়েছি। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্টলি অঞ্চলে আসতাম। ওই ভাই জিম্মা নিছে বলে আমি ওকে দিছি। আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে উপপ্রধান আছেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমার বন্ধু আছে, ওর জমির এরকম আছে, তো কি করা যাবে? বলে একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে হবে। তো ওই জন্য ওনাকে দিছি আমি। যার থেকে করেছি সে সুশীল সরকার, তার নাম, সে প্রাক্তন উপপ্রধান। তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি। তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই। এবং মহুরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি। আমি কিন্তু এখানে মাঝখানে আমার 1 পয়সার এখানে কোনো ইয়ে নেই। এই ঘটনার পর থেকে খোঁজ নেই তৃণমূল নেতার। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এজেন্সির নাম করে করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, এই অভিযোগে গ্রেফতার এক। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। সমীক্ষা, আধার, ভোটার, জন্ম সার্টিফিকেটের তথ্য চাওয়ার অভিযোগ, তথ্য না দিলে আবার চাপ দেওয়ারও অভিযোগ। লিখিত অভিযোগ বর্ধমান শহর থেকে জালে হিমাদ্রি ঘোষ। কিছু লোক এসছিল, এসে জিজ্ঞেস করছে বাবার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, তারপরে এই আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো জিজ্ঞাসা করে চাইছিল বাড়ির মহিলাদের কাছে। তখন আমি আসি, জিজ্ঞেস করি আপনি কোথা থেকে এসছেন? বললাম আমি অফিস থেকে এসেছি। কোন অফিস থেকে? পুরো অফিসে আমি নাম জিজ্ঞেস করিনি, বললাম আমি অফিস থেকে এসেছি, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সব জানতে চাইছিল। দিল্লি, মহারাষ্ট্রের পর বিহারে যেভাবে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, সে একই কায়দায় এই তথ্যগুলো আগের থেকে জোগাড় করে সেগুলোকে বিকৃত করে ভোটার লিস্ট পাস হবে, যখন দেখা যাবে এদের নামগুলো সব বাদ পড়ে গেছে। স্বভাবতই এনআরসির মতো এদিকে হয়তো মানে ভোটার লিস্টে নাম না থাকার পর তাদের যে সমস্ত সুযোগ সুবিধা ভারতীয় হিসাবে, সেগুলো সবই কেড়ে নেওয়া হবে। বিজেপির এই ধরনের যে প্রকৃতপক্ষে নাশকতার রাজনীতি, তা প্রমাণ হয়ে গেছে। আর তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে 28শে অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করে দিয়েছিলেন এই রাজ্যের মানুষকে যে সমীক্ষা, এজেন্সির নামে সমীক্ষা কাউকে করতে দেবেন না। জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। এবার নাম বদলে ভারতে বসবাস বাংলাদেশির, নারায়ণগঞ্জে বাড়ি বাংলাদেশের, আর সে নাম বদলে ভারতে বসবাস করতে শুরু করেছে। নারায়ণগঞ্জে বাড়ি ওই বাংলাদেশি 10 বছর আগে ভারতে এসে অন্য নামে প্যান কার্ড, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পাকড়াও। ইংরেজ বাজার থেকে পাকড়াও বাংলাদেশি, পুলিশি জেরায় নিজেকে বাংলাদেশি বলে স্বীকার। আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। বিভিন্ন জেলাতে আবার গন্ডগোল হচ্ছে, যেমন তেশিমলায়, মালবাজারে, সেখানে তৃণমূল এবং সিপিআইএম এর মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি এই আমাদের পাড়া আমাদের কর্মসূচি ঘিরে। এই ধস্তাধস্তি, মারামারিতে আপাতত স্থগিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান। আর তাতে ক্ষতি হচ্ছে কাদের? মানুষের, সাধারণ মানুষ। তারা চাইছেন এই পরিষেবা, কিন্তু সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মা বোনেরা আপনারা সরে যান,
যেখানে বিজেপির বিধায়করা আছে সেখানে কি বাংলার বাড়ি দেওয়া হয়নি? আজকে এখানে উন্নয়নটা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এখানে কোনোভাবে হয়তো এটা হয়েছে যে আমরা, অর্থাৎ পঞ্চায়েত আছে বলে আমরাই, আমাদের পঞ্চায়েতের সমর্থনে যে লোকরা আছে তারা ভাবছে আমরাই আমাদের স্কিমগুলো দিব। তা তো না, এখানে তো আরো লোকরা রয়েছে কমিউনিটি বেস এই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য। সেটা পাড়ার লোকেরা বসেই ঠিক করবে। এবার পাড়ার লোকেরাই তো এখানে একটু বিভক্ত, বিভক্ত। আর এই আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশংসা করেছিলেন বাগদার এক পঞ্চায়েত প্রধান বিজেপির। কি প্রশংসা করেছিলেন, কি বলেছিলেন গতকাল দেখুন। এই প্রকল্পটা আমি আজ পর্যন্ত এখনো দেখিনি। এই প্রকল্পটা মানুষ খুবই খুশি হবে এবং প্রকল্পটা নিয়ে অনেক কাজ হবে আগামী দিনে, এটাই আশা করি। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ। আর তারপরে আজকে অন্য সুর। আসলে অনেকে বলছেন দলীয় চাপেই সুর বদলাতে হয়েছে পঞ্চায়েত প্রধানকে। আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্পটা আগে কি কখনো হয়েছে? আমি বলেছি না, এরকম প্রকল্প হয়নি। আমাকে বলেছিল আপনি কি বলতে চান যে এই প্রকল্পটা সাধারণ মানুষকে পাচ্ছে, আপনি কি বলতে চান? আমি বলছি সাধারণ মানুষ উপকার হচ্ছে, সেই হিসাবে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি বিজেপির প্রধান, আমি সবসময় তৃণমূলের বিরুদ্ধে সবসময় এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আর এই বিজেপি পঞ্চায়েত প্রধানকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতা। অত্যন্ত শুভবুদ্ধি হয়েছেন তিনি, ভালোকে ভালো বলতে শিখেছেন। কিন্তু আমি বলবো শুধু মিডিয়াতে নয়, আপনি আপনার যারা ডেলি প্যাসেঞ্জারই করে, দিল্লি থেকে এসে বাংলার উপরে বিমাতৃসুলভ আচরণ করছে, বাংলাকে বঞ্চনা করছে, তাদেরকে বলুন যে আপনারা বাংলায় এসে এই কথা বলবেন না, আমাদের মানুষ পছন্দ করছে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন। আমরা বেআইনি খবর তুলে ধরি, বেআইনি কথা তুলে ধরি, বেআইনি নির্মাণ হলে তুলে ধরি, কারণ নজরে আনার জন্য প্রশাসনের। কালভার্ট ঘেঁষে বেআইনি নির্মাণ হয়েছিল, আমরা তুলে ধরেছিলাম, ফাঁসি দেওয়ায় প্রশাসন ব্যবস্থা নিল। রাজ্য সড়কের পাশে সরকারি জমি, এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ। এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন। সেই মতো কাজ, নামানো হয় আর্থ মুভার, ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে, আর এইদিকে ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা আবার জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা অবৈধ নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটাই সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারোর পারমিশন না নিয়ে, কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়েই গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক। পাশে পূর্ত দপ্তরের জমি, ফকিরচন্দ জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে। তারপর কংক্রিটের নির্মাণ, ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যা কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ।
তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এই খবর দেখানোর পর তৎপরতা। উত্তর 24 পরগনার হাসনাবাদ, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি। এই নদীর পাড়ে জেলা পরিষদের জমি, সব মিলিয়ে 248 বিঘা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে এই জমি লিজ দেওয়া হয়। এরপর তৈরি হয় 4টি ইটভাটা, 2টো ভেরি, কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না। এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন। জানবো যে মাথা কারা কারা আছে, কেন পরিষদের এত রেভিনিউ লস হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন, এখানে যা ইনকাম বাস হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে। জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি, এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না, এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি, কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি। এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে, যদি আমাদের কিছু উন্নয়ন হয়, সব কিছু করা যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের একটা স্কুল দেখুন, শিক্ষকরা শুধু মোবাইল ফোনেই ব্যস্ত থাকেন, শিক্ষকরা শুধু চাই খান, বাইরে চলে যান, পড়ানো আর হয় না, তাই পড়ুয়াও নেই। দেখুন, যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। স্কুলে পড়ুয়া মাত্র 2 জন, তাদের পড়ানোর জন্য রয়েছেন 4 জন শিক্ষক। অভিযোগ, এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি 4 পাস করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না, তাই ছাত্র ভর্তি তলানিতে। মেদিনীপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড নজরগঞ্জ, এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। 1969 থেকে পথ চলা শুরু, 2019 পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70। তারপর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি, তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন 2 জন। কিন্তু কেন এই হাল? স্থানীয়দের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না, অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন, অনেক সময় তারা ক্লাসে থাকেন না, তার ফল ভুগছে পড়ুয়ারা। অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না। এদের পড়াশোনা কম হয়, যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি, আগের ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। 2টো ছেলে এসে 2টো করে রেগুলার বিস্কুট লয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দিয়ে 8টার সময় চাটা খেয়ে দিয়ে 9টার সময় ঘর চলে যায়, ব্যাস ঝামেলা শেষ। যেসব ছেলেগুলো এসে তাদেরকে একটা নাম উচ্চারণ বলতে কিছু পাচ্ছে না, লিখতেও পাচ্ছে না, বলতেও পাচ্ছে না। তারপর বাড়ির লোক পাঠাচ্ছে না, যদি না শিখে তাহলে কি করতে আর বাড়ির লোক পাঠাবে, তারা অন্য স্কুলে দিচ্ছে। মাঠে একটা স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল আছে, ওইখানে দেখছি এখনই করা 30-40 জন বাচ্চা আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য সরকারের এছাড়াও কুড়ি লাঠাই হেনতেন দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি 2টো স্কুল। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। প্রাইমারি স্কুলে পড়ুয়া কম, 2 জন ছাত্র, তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল, ফলে সমস্যা আরো বেড়েছে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। আবার একটা চা বাগান বন্ধ, আর পুজোর মুখে নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগান বন্ধ হওয়ায় 1400 শ্রমিক কাজ হারালেন। আর ম্যানেজারকে হেনস্থা করার অভিযোগে চা বাগান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ হাওয়া। আসলে অনেকে বলেন যে এই পুজোর মুখে কেন বন্ধ করেন, বোনাস দিতে হবে, বোনাসে প্রচুর টাকা দিতে হবে। এমনিতেই বকেয়া এই চা শ্রমিকদের মাইনে, সেই বকেয়া রেখে বোনাস না দিয়ে বন্ধ করে চলে গেলেন মালিকপক্ষ। এরপরে মালিকপক্ষ হয়তো ফিরে আসবেন পুজো চলে যাওয়ার পর রাজ্য সরকারের উদ্যোগে।
हम लोग पेमेंट के लिए वहाँ पे गए थे बवनडंगा। शाम तक वेट किए हम लोग कि पेमेंट हो जाएगा बोल के, तो शाम तक नहीं हुआ। तो सुबह में आया कि साहब भाग गया। अभी हम लोग चाहते हैं कि हम लोग का जो कमाया हुआ पेमेंट है वो तो चाहिए हम लोग को। और वो जो साहब बोल के गया है जो हमको हाथ लगाया, मारपीट किया, वैसा तो हम लोग नहीं किए हैं। आप लोग क्या चाहते हैं बागान खोले? हाँ खुले, हम लोग का तो पेट वही से चलता है। हम लोग पेमेंट मिल जाता या मैनेजर खुद बोल देता या नोटिस कर देता कि आप लोग का 25 तारीख या 27 तारीख पेमेंट हो जाएगा, तो कोई असुविधा नहीं था। ना मैनेजर हम लोग को यूनियन सब का वैल्यू कर देता है, ना कुछ बातें नहीं है यूनियन सब से। यूनियन के मार्फत से तो हम लोग का बागान चलता है। अगर जगह मैनेजर हम लोग अगर यदि यूनियन को कुछ नहीं जनाएगा तो हम लोग क्या जनाएंगे वर्कर सबको? बात तो यही पर है ना। और मैनेजर जो आरोप लगाया है कि हम लोग को धक्का मुक्का किया है ना, वैसा नहीं किया। क्यों हम लोग मारने देंगे मैनेजर को? मैनेजर को मार के अगर यदि इसको दे टूट करके हम लोग का पैसा मिलेगा क्या? वो फायदा है हम लोग का नहीं है। आज बवंडा का टंडू को वर्कर सब वैसा नहीं है कि किसी को मार के हम लोग का आधा ही होगा।